যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইরান। যে কোনো মূল্যে ইসরায়েলকে শিক্ষা দেওয়ার ঘোষণায় আবারও উত্তাল আন্তর্জাতিক রাজনীতির মাঠ। ইরাকের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালানোর কড়া জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানে হামলার পরপরই কাতারে যুক্তরাষ্ট্র ব্যবহৃত আল উদেইদ এয়ারবেস সহ কয়েকটি কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান, যা ট্রাম্পের মনে নতুন ভয়ের জন্ম দেয়। ইরানের ক্ষেপণাস্ত্রে নিহত হয় 29 ইসরায়েলি, আহত হয় 3200 এর বেশি মানুষ। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি দুই পক্ষকেই নতুন যুদ্ধের প্রস্তুতিতে ঠেলে দিয়েছে। ইরান এমন সেনাবাহিনী গঠন করতে চায় যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। ইরানের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান বিবেচনায় দেশটির সেনাদের আরও শক্তিশালী হওয়া জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক চাপও ক্রমাগত বাড়ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি E3 দেশগুলো হুঁশিয়ারি দিয়েছে আগস্টের শেষে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক ব্যবস্থা চালু করতে পারে। এতে কার্যত পুরনো সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। অক্টোবরেই মেয়াদ শেষ হতে যাচ্ছে 2015 সালের পরমাণু চুক্তির। এদিকে গুঞ্জন উঠেছে সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাত থেকে একটি থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে ইসরায়েলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যদিও ওয়াশিংটন এ নিয়ে কিছু বলেনি, তবে এ খবর আঞ্চলিক দুশ্চিন্তা আরও উস্কে দিয়েছে। ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা এক রেডিও বার্তায় বলেছেন, মনে হচ্ছে নতুন যুদ্ধ অনিবার্য। ইরান এই অপমান অনেকদিন মেনে নিতে পারবে না। ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, প্রতিরক্ষা সক্ষমতা ও চিকিৎসা প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক করা হবে। তেহরান চাইছে যুদ্ধের ক্ষত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের যে কোনো হামলা প্রতিরোধ করতে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের শক্তিশালী হওয়ার ঘোষণা কেবল আত্মরক্ষার বার্তা নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে এক অঘোষিত হুঁশিয়ারি। আর তাই এখন সব দৃষ্টি স্থির জাতিসংঘ ও কূটনৈতিক আলোচনার টেবিলে। ইসরায়েলি বিমান হামলায় সম্প্রতি ইয়েমেনের হুথি সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। এতে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির নতুন মোড় নিয়েছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইয়েমেন ইসরায়েল সংঘাত প্রায় 2 বছর ধরে চললেও এবার হুথিদের প্রতিক্রিয়া আরও সংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আক্রমণাত্মক ড্রোন দিয়ে ইসরায়েলের ভেতরে গভীর আঘাত হানা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংঘাতের কেন্দ্রবিন্দু গাজা। ইয়েমেন বারবার জানিয়েছে তারা গাজার প্রতি সমর্থন থেকে পিছু হটবে না। হুথি ঘনিষ্ঠ রাজনীতিবিদ আদেল রাজেক জানিয়েছেন, ইয়েমেন নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ক্লাস্টার টাইপের প্যালেস্টিন 2 ক্ষেপণাস্ত্র ও সমুদ্রপথে অভিযান। তিনি সতর্ক করেছেন, আগামী দিনে ইসরায়েলের ভেতরে বা রেড সি এলাকায় বড় ধরনের হামলা হতে পারে। ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ায় সক্রিয়। সম্প্রতি ইয়েমেন থেকে পাঠানো একটি ড্রোন নেগেভ অঞ্চলের রামন বিমানবন্দরে বিস্ফোরিত হয়ে যাত্রী টার্মিনালে ক্ষয়ক্ষতি ঘটায়। সাধারণত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এ ধরনের ড্রোন আটকাতে সক্ষম হয়, কিন্তু এবার প্রতিরক্ষা ভেদ করা সম্ভব হয়েছে। তবে আঞ্চলিক গবেষকদের একাংশ মনে করেন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা সীমিত। বিশ্লেষক কামাল জাগলুলের মতে, হুথিদের পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও তা সীমিত পর্যায়ে থাকবে, কারণ ইয়েমেন চাইবে না বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে, যাতে ইসরায়েল আন্তর্জাতিক জোট গঠনের সুযোগ পায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বর্তমানে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করছে এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সম্ভাব্য জোট নিয়ে উদ্বিগ্ন। ফলে ওয়াশিংটনের দৃষ্টি কিছুটা মধ্যপ্রাচ্য থেকে ইউরেশিয়ার দিকে সরছে। অন্যদিকে ইরাকের বিশ্লেষক আহমেদ আল ইয়াসিরি মনে করেন, হুথিদের হামলায় সফলতা পেলে ইসরায়েল সরাসরি ইরানকে লক্ষ্যবস্তু করতে পারে। এতে নতুন ফ্রন্ট সক্রিয় হওয়ার ঝুঁকি তৈরি হবে। তবে তিনি এটাও উল্লেখ করেন যে সংঘাত দ্রুত অন্য রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখনো কম। হুথিদের উদ্বেগ শুধু ইসরায়েল নয়, বরং ইয়েমেনের ভেতরকার আঞ্চলিক সমর্থন স্পষ্ট বিরোধী শক্তিকেও ঘিরে। জর্ডানের লেখক হাজাম আয়াত সতর্ক করেছেন, অভ্যন্তরীণ চাপ ও অস্থিতিশীলতা থেকেই হয়তো বৃহত্তর সংঘাতের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে।
সব মিলিয়ে ইয়েমেন ইসরায়েল সংঘাত নতুন মোড় নিয়েছে। হুথিরা গাজাকে ঘিরে নতুন সামরিক অবস্থান আরও দৃঢ় করেছে। ইসরায়েল প্রতিশোধের পথ বেছে নিচ্ছে। তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে উভয় পক্ষই এখনও সীমিত পরিসরে শক্তি প্রদর্শন করছে। তবুও রেসি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনে আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। জেরুজালেমে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছেন 6 জন। 2 ফিলিস্তিনি শহরের এক বাস স্ট্যান্ডে এই হামলা চালায়। ইসরায়েলি পুলিশ একে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এটি শহরের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে বাস স্ট্যান্ডের পাশে দাঁড়ানো মানুষজন গুলির শব্দ শুনে আতঙ্কে পালাচ্ছেন। একটি বাসের সামনের কাচ ও জানালায় গুলির চিহ্ন ধরা পড়ে। স্থানীয় এক নারী বেঁচে ফেরা অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন তিনি ভেবেছিলেন আর বাঁচবেন না। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় নিহতদের মধ্যে আছেন এক 50 বছর বয়সী পুরুষ, প্রায় একই বয়সী এক নারী এবং আরও 3 জন তরুণ পুরুষ। আহত হয়েছেন অন্তত 11 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে জরুরি সেবা। পরবর্তীতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন মৃতের সংখ্যা বেড়ে 6-এ দাঁড়িয়েছে এবং হামলাকারীরা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নাগরিক। ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র, গুলি এবং ছুরি উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন ফিলিস্তিনি ও ইসরায়েলি সাধারণ নাগরিকদের টার্গেট করা যে কোনো হামলা তিনি নিন্দা করছেন। তবে গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলো এই হামলাকে প্রতিরোধের অংশ বলেছে, যদিও কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন যারা এই হামলায় সহযোগিতা করেছে তাদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে। রামাত জংশনে হওয়ায় হামলা এমন এলাকায় ঘটেছে যা ইসরায়েল 1967 সালের যুদ্ধে দখল করে পরে সংযুক্ত করেছে। তবে জাতিসংঘ ও অধিকাংশ দেশ এ সংযুক্তি স্বীকৃতি দেয়নি। রয়টার্সের ফুটেজে দেখা গেছে ঘটনার পর রামাত এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতি। অ্যাম্বুলেন্স কর্মীরা জানান অনেক ভিকটিম রাস্তায় ও ফুটপাতে পড়েছিলেন, কেউ কেউ অচেতন অবস্থায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইতিমধ্যে ওই এলাকায় মোতায়েন রয়েছে এবং পুলিশের সঙ্গে মিলে সন্দেহভাজনদের খুঁজছে। পশ্চিম তীরের রামাল্লাতে সেনারা অভিযান চালাচ্ছে জিজ্ঞাসাবাদ ও সন্ত্রাস প্রতিরোধের উদ্দেশ্যে। এর আগে 2024 সালের অক্টোবরে তেল আবিবে 2 ফিলিস্তিনি হামলায় 7 জন নিহত হন। তার আগেও 2023 সালের নভেম্বরে জেরুজালেমের এক বাস স্ট্যান্ডে হামলায় মারা যান অন্তত 3 জন। ইসরায়েলি নিরাপত্তা সংস্থা জানিয়েছিল ওই হামলাকারীরা হামাসের সঙ্গে যুক্ত ছিল। নতুন করে সংগঠিত এই হামলার পর ইসরায়েলি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আশঙ্কা বেড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন দখলদার অঞ্চলের বাস্তবতা, রাজনৈতিক অচলাবস্থা এবং ক্রমবর্ধমান সহিংসতা ইসরায়েল ফিলিস্তিনি সংকটকে আরও জটিল করে তুলছে। উত্তর কোরিয়ার কাছে গোহারা হেরে কিমের সাথে লড়াইয়ের আর সাহস পায়নি যুক্তরাষ্ট্র। কিমকে শায়েস্তা করতে মার্কিন বাহিনীর সবচেয়ে চৌকস কমান্ডোদের পাঠিয়েও খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের। উল্টো নাকানি চুপুনি খেয়ে ফের লড়ার সাহসটুকুও নেই এই বাহিনীর। মার্কিন নৌবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট নেভি সিল টিম 6 2019 সালের শীতের এক অন্ধকার রাতে উত্তর কোরিয়ার উপকূলে এক গোপন অভিযানে নামে দলটি। উত্তর কোরীয় নেতা কিম জং উনের ফোনালাপ আড়ি পেতে শোনার মতো যন্ত্র স্থাপন করা ছিল তাদের মূল উদ্দেশ্য। নিখুঁত পরিকল্পনা সত্ত্বেও শেষ পর্যন্ত পুরো অভিযান ব্যর্থ হয়।
উত্তর কোরিয়া বরাবরই মার্কিন গোয়েন্দাদের জন্য দুর্ভেদ্য এক দুর্গ। ট্রাম্প প্রশাসন যখন কিম জং উনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা শুরু করে, তখন ওয়াশিংটনের কাছে কিমের ব্যক্তিগত অবস্থান ও ভাবনা বোঝা জরুরি হয়ে ওঠে। সেই উদ্দেশ্যে উত্তর কোরিয়ার অভ্যন্তরে ইলেকট্রনিক ডিভাইস বসানোর পরিকল্পনা করা হয়। দায়িত্ব দেওয়া হয় রেড স্কোয়াড্রন ইউনিটকে, যারা আগে ওসামা বিন লাদেন হত্যার অভিযানে অংশ নিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী একটি পারমাণবিক সাবমেরিন উত্তর কোরিয়ার সীমানার কাছে অবস্থান নেয়। সেখান থেকে দুটি মিনি সাবমেরিনে চড়ে কমান্ডোরা উপকূলে পৌঁছানোর চেষ্টা করে। লক্ষ্য ছিল যন্ত্র বসিয়ে নিরাপদে ফিরে আসা, কিন্তু উপকূলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্যের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। কঠোর প্রস্তুতির পর 2019 সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরু হয়। ট্রাম্প সরাসরি এই মিশনের অনুমোদন দেন, কারণ তখনই তিনি ভিয়েতনামে কিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছিলেন। কিন্তু উপকূল থেকে মাত্র 100 গজ দূরে এক সাবমেরিন অতিরিক্ত কাছে চলে আসে। সেটি ঘুরিয়ে আনতে গিয়ে সময় নষ্ট হয় এবং দুটি সাবমেরিন বিপরীত দিকে মুখ করে অবস্থান নেয়। কমান্ডোরা যখন ডাইভিং সরঞ্জাম খুলছিলেন, তখন কাছেই ছিল একটি ছোট মাছ ধরার নৌকা। শীতের রাতে রাবার স্যুট পরা জেলেদের শরীর নাইট ভিশন সেন্সরে ধরা না পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। হঠাৎ সাবমেরিন ঘোরানোর শব্দ বা ককপিটের আলো দেখে নৌকাটি এগিয়ে আসে এবং টর্চ লাইট জ্বালিয়ে খোঁজাখুঁজি শুরু করে। উপকূলে থাকা সিল সদস্যরা বুঝতে পারছিলেন না এরা সাধারণ জেলে নাকি উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী। চরম অনিশ্চয়তার মধ্যে নৌকা থেকে একজন জেলে পানিতে ঝাঁপ দিলে কমান্ডার গুলি চালানোর নির্দেশ দেন। মুহূর্তেই অন্তত 2-1 জন নিহত হয়। পরে জানা যায় তারা কেবল শামুক শিকার করছিলেন, কারো কাছে অস্ত্র ছিল না। অভিযানের গোপনীয়তা বজায় রাখতে দ্রুত লাশগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়। এরপর জরুরি সংকেত পাঠানো হলে মূল সাবমেরিন ঝুঁকি নিয়ে উপকূলের কাছে আসে এবং কমান্ডোদের উদ্ধার করে আন্তর্জাতিক জলসীমার দিকে সরে যায়। পরবর্তী সময়ে মার্কিন স্যাটেলাইট উত্তর কোরীয় সেনাদের বাড়তি তৎপরতা শনাক্ত করলেও পিয়ংইয়ং প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারা আসলেই জানতো কিনা এটি মার্কিন সেনাদের কাজ, তা আজও রহস্য রয়ে গেছে। অভিযানের অল্প কিছুদিন পর ভিয়েতনামে ট্রাম্প কিম বৈঠক হয়, কিন্তু কোনো চুক্তি ছাড়াই শেষ হয়ে যায়। এরপর উত্তর কোরিয়া আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমানে দেশটির হাতে প্রায় 50টি পারমাণবিক অস্ত্র রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ব্যর্থ অভিযান কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয়, আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রেও বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। কারণ ব্যর্থতার কারণে কিম জং উনের ওপর কোনো চাপ সৃষ্টি করা যায়নি, বরং উত্তর কোরিয়া আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। নেপালে জনপ্রিয় 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হঠাৎ করে নিষিদ্ধ করায় উত্তাল হয়ে উঠেছে রাজধানী কাঠমান্ডু। সোমবার কয়েক হাজার তরুণ সংসদ ভবন ঘেরাও করে। পুলিশ ব্যারিকেড বসালেও তা ভেঙে তারা অগ্রসর হয়। টিয়ার গ্যাস ও ওয়াটার ক্যানন ব্যবহার করেও বিক্ষোভকারীদের ঠেকানো যায়নি। শেষ পর্যন্ত পুলিশ সংসদ ভবনের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হয়। এই আন্দোলনকে বলা হচ্ছে জেন জেড প্রোটেস্ট। 1995 থেকে 2010 সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মই এতে নেতৃত্ব দিচ্ছে। তাদের স্লোগান সোশ্যাল মিডিয়া নয়, দুর্নীতি বন্ধ করো। আন্দোলনের এই চেহারাটি বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি মনে করিয়ে দিচ্ছে। সরকার বিরোধী আন্দোলনে তরুণরা সোশ্যাল মিডিয়ায় সংগঠিত হয়ে রাজপথে নেমে নেতৃত্ব দিচ্ছে। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি প্ল্যাটফর্ম নিবন্ধনের নির্দেশ অমান্য করছে। 7 দিনের মধ্যে লিয়াজো অফিস খোলার শর্ত মানেনি। ফলে বৃহস্পতিবার রাত থেকে এসব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। তবে টিকটক ও ভাইবার সহ মোট 5টি কোম্পানি সরকারের নিয়ম মেনে চলায় চালু আছে।
অন্যদিকে বাংলাদেশের অভিজ্ঞতা এখন নেপালের প্রতিবাদকারীদের অনুপ্রেরণায় পরিণত হয়েছে। ঢাকার জুলাই গণঅভ্যুত্থানে যেমন সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তেমনি কাঠমান্ডুতেও প্ল্যাটফর্মগুলো বন্ধ হওয়ায় প্রতিবাদ তরুণদের রাজপথে নামিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, নেপালের তরুণদের পোস্ট ও স্লোগানে বারবার বাংলাদেশের আন্দোলনকে প্রতিফলিত করছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, নেপাল সরকারের এই পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতাকে সরাসরি আঘাত করছে। আন্তর্জাতিকভাবে এটিকে সেন্সরশিপের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্ট সতর্ক করছে, এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিপজ্জনক নজির তৈরি করবে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওই সমালোচনার জবাবে বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। তার দাবি, বিদেশি কোম্পানিগুলো আইনের তোয়াক্কা না করে দেশের স্বাধীনতা খর্ব করছে। এই সিদ্ধান্তে নেপালের ব্যবসা, পর্যটন ও প্রবাসী যোগাযোগ ব্যবস্থা এক ধাক্কায় ভেঙে পড়েছে। বাংলাদেশের আন্দোলনের সময় যেমন ইন্টারনেট বন্ধে ক্ষোভ বাড়তে থাকে, নেপালেও সোশ্যাল মিডিয়া বন্ধে একই পরিস্থিতি তৈরি হচ্ছে। নেপালের সংসদে যে আইন উঠেছে তাতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে দায়বদ্ধ করা হবে। সমালোচকরা মনে করছেন, এটি সরকার বিরোধী কণ্ঠদমনের হাতিয়ার হতে পারে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির মতোই এখানে সোশ্যাল মিডিয়াকে শাসকগোষ্ঠীর সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, ঢাকা থেকে কাঠমান্ডু, দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম একই ভাষায় কথা বলছে। সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা রক্ষার দাবি এখন আঞ্চলিক গণ আন্দোলনের রূপ নিচ্ছে। বাংলাদেশের উদাহরণেই নেপালের তরুণদের সাহস জুগিয়েছে। সরকার কঠোর হলে প্রতিবাদ আরও জোরদার হবে। চীনে বিশ্ব নেতাদের সমাবেশের পর হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ সেপ্টেম্বর একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলোর জন্য উল্লেখযোগ্য শুল্ক ছাড়ের সুবিধা প্রদান করে। এই আদেশটি ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে এবং এর মাধ্যমে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক কৌশলে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। নতুন আদেশে ৪৫টিরও বেশি পণ্যের শ্রেণীতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে। তবে এই সুবিধা কেবলমাত্র সেই দেশগুলো পাবে যারা যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আদেশটি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি রয়েছে এমন দেশগুলোর সাথে মার্কিন শুল্ক নীতির সামঞ্জস্য নিশ্চিত করবে। ট্রাম্প তার আদেশে স্পষ্ট করেছেন যে শুল্ক হ্রাসের বিষয়টি নির্ভর করবে বাণিজ্যিক অংশীদারের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের প্রতিশ্রুতির সুযোগ ও অর্থনৈতিক মূল্য এবং যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের উপর। এই আদেশের আওতায় যে সকল পণ্য শুল্ক ছাড় পাবে সেগুলোর মধ্যে রয়েছে ধাতু ও খনিজ পদার্থ, ওষুধ, রাসায়নিক, এলইডি লাইট, কৃষিপণ্য, বিমান ও অন্যান্য যন্ত্রাংশ। ফার্মাসিউটিক্যালসের জন্য ব্যবহৃত নন পেটেন্টেড উপাদানও এর আওতাভুক্ত। তবে একই সাথে নির্দিষ্ট কিছু প্লাস্টিক ও সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য জরুরি পলিসিলিকন আমদানিতে বিদ্যমান ছাড় বাতিল করা হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে ট্রাম্পের শুল্ক নীতিতে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। প্রাথমিকভাবে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের প্রস্তাব থাকলেও দীর্ঘ আলোচনার পর তা কমিয়ে ২০% করা হয়েছে। এটি ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর সমান হার। বাংলাদেশের এই সাফল্যের পেছনে রয়েছে কৌশলগত আলোচনা। বাংলাদেশ মার্কিন সরকারের সাথে একটি নতুন বাণিজ্য চুক্তির আওতায় আমেরিকান পণ্যের আমদানি বাড়াতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে বার্ষিক ৭ লাখ মেট্রিক টন গম, সয়াবিন তেল ও তুলা আমদানি এবং ২৫টি বোয়িং বিমান ক্রয়ের প্রতিশ্রুতি। ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের জন্য একটি বিশেষ সুবিধা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের উপর যথাক্রমে ৫০ ও ৩০% শুল্ক আরোপ করেছে, যেখানে বাংলাদেশের হার মাত্র ২০%। এই পার্থক্য বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে একটি আকর্ষণীয় বিকল্প সোর্সিং হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছে। বিশ্বব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, স্থানীয় রপ্তানিকারকরা বিশেষত তৈরি পোশাক খাতে ভারত ও চীন থেকে সরিয়ে আনা পর্যন্ত $2 বিলিয়ন পর্যন্ত অতিরিক্ত অর্ডার পেতে পারে।
ট্রাম্প তার শুল্ক নীতির মাধ্যমে 3টি প্রধান লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন। এর মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার পুনর্বিন্যাস, মার্কিন বাণিজ্য ঘাটতি হ্রাস ও আলোচনার মাধ্যমে সুবিধা আদায়। ট্রাম্পের শুল্ক নীতি আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। গত 29 আগস্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। এর ফলে বাড়তি শুল্ক প্রয়োগ বন্ধ হওয়ার এবং বিলিয়ন বিলিয়ন ডলার বাড়তি শুল্ক ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্টের রায় বহাল রাখে, তাহলে ট্রাম্পের শুল্ক নীতি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। এটি বাংলাদেশ সহ সকল দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হতে পারে। নতুন আদেশে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি করে, তবে বাণিজ্য প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস কর্তৃপক্ষ প্রেসিডেন্টের আলাদা নির্বাহী আদেশ ছাড়াই সংশ্লিষ্ট দেশের আমদানির উপর শুল্ক ছাড় দিতে পারবে। এটি ভবিষ্যতে আরও দ্রুত ও কার্যকর বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পথ সুগম করবে। অর্থনীতিবিদরা ট্রাম্পের শুল্ক ফর্মুলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে এই ফর্মুলা অত্যন্ত সরলীকৃত এবং বাণিজ্য বাধার সাথে এর খুব কম সম্পর্ক রয়েছে। দ্য ইকোনমিস্ট পত্রিকা এই ফর্মুলাকে নামের স্বরবর্ণের সংখ্যার ভিত্তিতে কর আরোপের মতোই এলোমেলো বলে বর্ণনা করেছে। রয়টার্সের একটি জরিপে দেখা গেছে যে 73% আমেরিকান ট্রাম্পের শুল্কের অধীনে মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছেন এবং 57% এই শুল্কের বিরোধিতা করছেন। ট্রাম্পের নতুন শুল্ক ছাড় নীতির বৈশ্বিক বাণিজ্যে একটি নতুন গতিশীলতা সৃষ্টি করেছে। বাংলাদেশের জন্য এটি একটি ইতিবাচক উন্নয়ন, যা তার তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করেছে। তবে এই সুবিধা দীর্ঘমেয়াদী কিনা তা নির্ভর করবে ট্রাম্পের ভবিষ্যৎ নীতি এবং চলমান আইনি চ্যালেঞ্জের ফলাফলের উপর। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ হবে এই সুযোগকে কাজে লাগিয়ে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, পণ্যের মান উন্নয়ন এবং নতুন বাজার দখলের জন্য প্রস্তুতি নেওয়া। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করতে হবে। তিয়ানআনমেন স্কোয়ারের বিশাল মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে আছেন শি, পুতিন আর কিম। সামনে ছুটে চলছে যুদ্ধাস্ত্র, আকাশে গর্জে উঠেছে ক্ষেপণাস্ত্র। এই দৃশ্য কেবল সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে এক নতুন অক্ষশক্তির ইঙ্গিত। চীন এখন আর রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আড়াল করছে না। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে মস্কো ও পিয়ংইয়ং বেইজিংয়ের জন্য কৌশলগত হাতিয়ার হতে পারে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও এটি আনুষ্ঠানিক সামরিক বা রাজনৈতিক জোট নয়। চীনের কূটনৈতিক ও গবেষণকরা বলছে, বেইজিং এখনও যুদ্ধবিমুখ, সীমান্তে স্থিতিশীলতা তাদের মূল লক্ষ্য। চীন গত 4 দশকেরও বেশি সময় ধরে কোনো যুদ্ধে জড়ায়নি। পশ্চিমা কূটনীতিকদের মতে পার্থক্যগুলো দ্রুত কমছে। চীন এখন আর নিজেদের অশান্তির অক্ষ থেকে আলাদা রাখতে চাইছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় বেইজিং এক নতুন আন্তর্জাতিক নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। কার্নেগি চায়নার গবেষক টং ঝাওর ভাষায়, যুক্তরাষ্ট্র যেখানে মিত্রদের আস্থা হারাচ্ছে, চীন সেখানে বৌদ্ধদের একত্র করার সক্ষমতা প্রদর্শন করছে। কুচকাওয়াজের আগেই তিয়ানজিনে অনুষ্ঠিত আঞ্চলিক শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ছিল। শি জিনপিং সে বৈঠকের নতুন গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ এর প্রস্তাব দেন, যার লক্ষ্য একটি ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর যুক্তরাষ্ট্র প্রভাবশালী থাকবে না। চীন ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক বর্তমানে শক্তিশালী। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় $245 বিলিয়ন। রাশিয়া থেকে মূলত গ্যাস, তেল, কাঁচামাল আসে, আর চীন সরবরাহ করছে শিল্পপণ্য, এমনকি রাশিয়ার সামরিক শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ।
একই সময়ে চীন ও ইউরোপের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি চীনের অবস্থান ইউরোপীয় দেশগুলোর মধ্যে অবিশ্বাস তৈরি করছে। বেজিংয়ের কৌশলবিদরা স্বীকার করছেন, রাশিয়াকে সমর্থন দিতে গিয়ে বেজিং ইউরোপের প্রযুক্তি ও বাণিজ্যে বড় ক্ষতির মুখে পড়ছে। চীনের অভ্যন্তরের ভিন্ন মত পুরোপুরি দমিয়ে রাখা সম্ভব হয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কেউ কেউ কিয়েভের পক্ষেও অবস্থান নিয়েছেন। অধ্যাপক শি ইয়ন হং এর মতে, রাশিয়া ও উত্তর কোরিয়ার উস্কানিমূলক পদক্ষেপ শেষ পর্যন্ত চীনের জন্য দায় বাড়াচ্ছে। একদিকে ইউরোপের যুদ্ধ, অন্যদিকে পিয়ং ইয়ং এর ক্ষেপণাস্ত্র নীতি, দুটো বেজিংকে অস্বস্তিতে ফেলছে। বেজিং অবশ্য জোর দিয়ে বলছে তারা রাশিয়াকে সরাসরি অস্ত্র দিচ্ছে না, ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দাবি স্বীকার করে না, কিংবা উত্তর কোরিয়ার অংশগ্রহণকেও আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। কিন্তু তিয়ান আনমেন স্কোয়ারে শি পুতিন কিমের একসাথে উপস্থিতি সেই আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ফলাফল যেটা কি যাক না কেন, চীন বিপদে পড়তে পারে। মস্কো হেরে গেলে বেইজিংয়ে কৌশলগত ক্ষতি হবে, আর জিতলেও রাশিয়া তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় গিয়ে চীনের উপর নির্ভরশীলতা কমাতে পারে। চীনের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক দ্বন্দ্ব ভুলে যাওয়া যায় না। কুইং সাম্রাজ্যের সময় বিশাল ভূখণ্ড রাশিয়ার দখলে যায়। আধুনিক ইতিহাসে রাশিয়া ও জাপানই চীনকে সবচেয়ে বেশি অপমান করেছে। তবে বেইজিং এর বর্তমান নেতৃত্ব বলছে, অতীত ভুলে তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতার দিকেই মনোযোগ দিচ্ছে। শি জিনপিং এর জাতীয় পুনর্জাগরণ নীতির বড় অংশ হলো তাইওয়ান পুনর্দখল, আর এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিতে চীন আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ় অবস্থানে। রাশিয়া ও উত্তর কোরিয়ার পাশে দাঁড়িয়ে শি এখন শুধু শক্তি প্রদর্শন করছেন না, বরং বৈশ্বিক নেতৃত্বের নতুন এক বার্তাও দিচ্ছেন। আমেরিকা ও ভারতের মধ্যে কয়েক মাসের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে একটি পোস্টের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্বের বার্তা প্রেরণ করেছেন। যদিও ট্রাম্প বলছেন শীঘ্রই ক্ষমা চাইবেন মোদী। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলোচনায় ট্রাম্প তার পূর্বের কঠোর অবস্থান নরম করে বলেছেন, আমি সর্বদা মোদির বন্ধু থাকব। তিনি একজন মহান প্রধানমন্ত্রী, আমি সর্বদা বন্ধু থাকব। তবে এই বিশেষ মুহূর্তে তিনি যা করছেন তা আমার পছন্দ নয়, কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, চিন্তার কিছু নেই। এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী মোদী এক্সে একটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি ও আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই এবং পূর্ণভাবে তার প্রতিদান দিচ্ছি। ভারত ও যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত ইতিবাচক ও দূরদর্শী ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এই কূটনৈতিক আদান প্রদান সংঘটিত হয়েছে এমন এক সময়ে যখন দুই দেশের মধ্যে তীব্র বাণিজ্যিক উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যার মধ্যে 25% মূল শুল্কের সাথে রুশ তেল ক্রয়ের জন্য অতিরিক্ত 25% শুল্ক রয়েছে। এই শুল্কের ফলে ভারতের মার্কিন রপ্তানির অর্ধেকেরও বেশি পণ্য প্রভাবিত হয়েছে, যা গত 2 দশকে ভারতের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে আগ্রাসী বাণিজ্য পদক্ষেপ। ভারত এই শুল্ক আরোপকে অন্যায্য, অযৌক্তিক ও অনুচিত বলে অভিহিত করেছে এবং দৃঢ় অবস্থান নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে স্পষ্ট করে বলেছেন, যদি আপনার ভারত থেকে পরিশোধিত পণ্য কিনতে সমস্যা থাকে তাহলে কিনবেন না, কেউ আপনাকে জোর করছে না। সম্প্রতি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মোদির অংশগ্রহণ ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার সৌহার্দ্যপূর্ণ ছবি আমেরিকায় উদ্বেগ সৃষ্টি করেছে। এটি ছিল 7 বছরে মোদির প্রথম চীন সফর, যা দুই এশিয়ান শক্তির মধ্যে সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি। তাদের একসাথে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি। তবে পরের দিন সাংবাদিকদের সামনে তিনি এই বক্তব্য নরম করে বলেছেন, আমি মনে করি না আমরা হারিয়েছি।
বিশ্লেষকরা মনে করেন মোদির এই প্রতিক্রিয়া ভারতের বহুমুখী কূটনীতির একটি নিদর্শন। ভারত একদিকে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা, বাণিজ্য ও প্রযুক্তি খাতে সম্পর্ক গভীর করছে, অন্যদিকে রাশিয়া ও চীনের সাথেও নিজের স্বার্থ অনুযায়ী সম্পর্ক বজায় রাখছে। এই বহু মেরুবাদী বিশ্ব ব্যবস্থায় ভারত কোনো নির্দিষ্ট শিবিরে না গিয়ে সকল প্রধান শক্তির সাথে সম্পর্ক রাখার নীতি অনুসরণ করছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর শনিবার সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে তিনি সবসময় ট্রাম্পের সাথে খুব ভালো ব্যক্তিগত সমীকরণ রেখেছেন, কিন্তু বিষয় হলো আমরা যুক্তরাষ্ট্রের সাথে নিয়োজিত রয়েছি। সম্পর্কের আরেকটি জটিল দিক হলো পাকিস্তান প্রসঙ্গ। ট্রাম্প বারবার দাবি করছেন যে তিনি গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এই কূটনীতির জন্য তিনি নোবেল পুরস্কারের দাবিদার। তবে ভারত কাশ্মীর বিষয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং গত 17 জুন ট্রাম্পের সাথে ফোন আলোচনায় মোদি স্পষ্ট করেছেন যে ভারত পাকিস্তান সমস্যার সমাধান নিজেদের প্রচেষ্টায় হয়েছে, আমেরিকার হস্তক্ষেপে নয়। এই কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী অধিবেশনে তার অংশগ্রহণের ধরন পরিবর্তন করেছে। প্রাথমিক তালিকায় প্রধানমন্ত্রী মোদির নাম থাকলেও সংশোধিত তালিকায় দেখা যাচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর 21 সেপ্টেম্বর ভারতের পক্ষে বক্তব্য রাখবেন। এটি ভারতের পক্ষ থেকে একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এই পারস্পরিক বন্ধুত্বের বার্তা সত্ত্বেও বিশেষজ্ঞরা মনে করেন যে প্রকৃত সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য আরও অনেক কিছু করতে হবে। ট্রাম্প তার মন্তব্যে শুল্ক কমানোর কোনো ইঙ্গিত দেননি এবং ভারতের রুশ তেল ক্রয়ের বিষয়ে তার অসন্তুষ্টি প্রকাশ অব্যাহত রেখেছেন। অর্থনীতিবিদরা বলছেন যে ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা কূটনৈতিক বাধা দূর করতে সাহায্য করতে পারে, কিন্তু জাতীয় স্বার্থ ও কৌশলগত দূরদর্শিতাই পররাষ্ট্রনীতির প্রকৃত চালক। ভারত সম্ভবত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক অব্যাহত রেখে এবং বহিরাগত চাপ প্রতিরোধ করে তার জাতীয় স্বার্থ অনুসরণ করবে। কিম জং উনের যোগাযোগ গোপনে শোনার জন্য একটি ইলেকট্রনিক ডিভাইস স্থাপনের মিশনে নিরস্ত্র উত্তর কোরীয় জেলেরা নিহত হয়েছেন, এমন তথ্য প্রকাশ পেয়েছে নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে। এই ব্যর্থ অভিযানটি মার্কিন বিশেষ বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতার অভাব এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা নিয়েও প্রশ্ন তুলেছে। 2019 সালের প্রথম দিকে যখন ট্রাম্প প্রশাসন কিম জং উনের সাথে উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনায় নিয়োজিত ছিল, তখন এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ গোপন মিশনটি পরিকল্পনা করা হয়। ওসামা বিন লাদেনকে হত্যার জন্য বিখ্যাত সিল টিম 6 এর রেড স্কোয়াড্রনকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার নেতৃত্বের যোগাযোগ ব্যবস্থায় একটি অন্ধস্থান চিহ্নিত করেছিল। এই নতুন উদ্ভাবিত শ্রবণ ডিভাইস স্থাপনের মাধ্যমে কিম জং উনের ব্যক্তিগত নির্দেশনা এবং পারমাণবিক পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের আশা করা হয়েছিল। মিশনটি এতই সংবেদনশীল ছিল যে এটির জন্য সরাসরি প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন ছিল। হোয়াইট হাউসকে সতর্ক করা হয়েছিল যে এই অভিযান প্রকাশিত হলে বিপর্যয়কর প্রতিশোধের সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও ট্রাম্প এটিকে প্রয়োজনীয় ঝুঁকি হিসেবে বিবেচনা করে অনুমোদন দিয়েছিলেন। প্রায় 8 জন সিল সদস্যের দলটি পারমাণবিক চালিত একটি সাবমেরিন থেকে 2টি ছোট স্টেলথ সাবে করে উত্তর কোরীয় উপকূলে পৌঁছানোর কথা ছিল। তারা 40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বরফ ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা থাকার জন্য বিশেষ স্কুবা গিয়ার ও স্যুট পরিধান করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী সিলরা নীরবে উপকূলে পৌঁছে ডিভাইসটি স্থাপন করে জাহাজে ফিরে আসার কথা ছিল, কিন্তু তারা যখন উপকূলে পৌঁছালেন তখন আশ্চর্যজনকভাবে একটি ছোট উত্তর কোরীয় নৌকা অন্ধকার থেকে হাজির হয়। নৌকার ক্রুরা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে পানির উপরিভাগ আলোকিত করছিল এবং একজন পানিতে ঝাঁপ দিয়েছিল। মিশন কমান্ডারের সাথে যোগাযোগের উপায় না থাকায় এবং ধরা পড়ার ভয়ে একজন সিনিয়র সিল সদস্য গুলি চালানো শুরু করেন। অন্যান্য সিল সদস্যরাও তার সাথে যোগ দেন, যার ফলে নৌকায় থাকা জেলেদের সবাই নিহত হন।
সিলরা যখন নৌকায় পৌঁছালেন তখন তারা 2 থেকে 3টি লাশ দেখতে পেলেন, কিন্তু কোনো অস্ত্র বা ইউনিফর্ম ছিল না। মৃতরা স্পষ্টতই নিরস্ত্র বেসামরিক জেলে ছিলেন, যারা ঝিনুক সংগ্রহের জন্য ডাইভিং করছিলেন। এই ভয়াবহতা আবিষ্কারের পর সিলরা আরও নৃশংসতার আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিল সদস্যরা লাশগুলো পানিতে টেনে নিয়ে উত্তর কোরীয় কর্তৃপক্ষের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিলেন। একটি সূত্র বর্ণনা করেছে যে সিল সদস্যরা নৌকার ক্রুদের ফুসফুস ছুরি দিয়ে ফুটো করে দিয়েছিলেন, যাতে তাদের লাশ পানিতে ডুবে যায়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সেনারা আড়ি পাতার যন্ত্র স্থাপনে ব্যর্থ হন এবং মিশন বাতিল করে ঘাঁটিতে ফিরে যায়। সবচেয়ে গুরুতর বিষয় হলো ট্রাম্প প্রশাসন এই ব্যর্থ মিশন সম্পর্কে কংগ্রেসের গোয়েন্দা কমিটিগুলোকে কখনোই অবহিত করেনি, না অভিযোগের আগে না পরে। আইনি বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন যে এই অবহিত না করা গোপন কর্মকাণ্ড কংগ্রেসীয় বিজ্ঞপ্তি সংক্রান্ত ফেডারেল আইনের লঙ্ঘন হতে পারে। পরবর্তীতে পেন্টাগনের একটি শ্রেণীবদ্ধ পর্যালোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে এঙ্গেজমেন্ট রুলসের অধীনে এই হত্যাকাণ্ড ন্যায্য ছিল। পর্যালোচনায় ত্রুটিপূর্ণ পরিকল্পনার পরিবর্তে দুর্ভাগ্যজনক ঘটনা শৃঙ্খলকে দায়ী করা হয়েছে। উল্লেখ্য যে এই ঘটনার পর কয়েকজন সিল সদস্য পদোন্নতি পেয়েছেন। এই গোপন অভিযানের মাত্র কয়েক সপ্তাহ পরেই ট্রাম্প ও কিম জং উন ভিয়েতনামের হানয়ে সাক্ষাৎ করেন, কিন্তু শীর্ষ সম্মেলনটি কোনো চুক্তি ছাড়াই ভেঙে যায় যখন কিম সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেন, যা ট্রাম্প অগ্রহণযোগ্য বলে মনে করেন। ট্রাম্প জানিয়েছিলেন যে কিম তার পারমাণবিক অস্ত্রাগার ভেঙে ফেলার প্রাথমিক পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই পদক্ষেপগুলো উত্তর কোরিয়ার উপর আরোপিত গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। এই ব্যর্থ মিশনের কয়েক মাস পর 2019 সালের মে মাসে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে। পরবর্তী মাসগুলোতে আগের যে কোনো বছরের চেয়ে বেশি পরীক্ষা পরিচালিত হয়। বর্তমানে মার্কিন অনুমান অনুযায়ী কিমের কাছে প্রায় 50টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। যদিও উত্তর কোরিয়া এখনও এই ঘটনার বিষয়ে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি, বিশেষজ্ঞরা মনে করেন এই অনুপ্রবেশের কথা স্বীকার করা মানে সীমান্ত নিরাপত্তা ও নাগরিক সুরক্ষায় ব্যর্থতা স্বীকার করা, যা শাসনের নীরবতার কারণ ব্যাখ্যা করতে পারে। বিশ্বজুড়ে অস্থির সময়ের মধ্যে ট্রাম্পের মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আইসিই পরিচালিত এক অভিযানে 300 জনের বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক আটক হয়। তাদেরকে দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্ডাই কোম্পানির একটি কারখানায় অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে আটক হওয়া 300-এর বেশি দক্ষিণ কোরিয়ান কর্মী দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রধান সচিব কাং হুন সিক জানান, যুক্তরাষ্ট্রে আটক দক্ষিণ কোরিয়ান কর্মীদের মুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তিনি বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে একটি বিশেষ বিমান পাঠিয়ে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। মার্কিন অভিবাসন ও শুল্ক দফতর আইসিই জানায়, গত শুক্রবার জর্জিয়ার হুন্ডাই কারখানায় অভিযান চালিয়ে তারা 475 জনকে আটক করেছে, যাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। ইলেকট্রিক গাড়ি তৈরির এই কারখানায় দীর্ঘদিন ধরে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছিল এবং এই অভিযান ছিল সেই তদন্তেরই অংশ। আইসিই প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফেডারেল এজেন্টদের গাড়ির বহর হুন্ডাই কারখানায় পৌঁছানোর পর কর্মীদের বাইরে আসতে বলা হয়। পরে সেই কর্মীদেরকে একটি বাসের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের দেহ তল্লাশি করা হয় এবং এরপর হাত, পা ও কোমরে বেড়ি পরানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফিরে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ত্বরান্বিত করেছেন। এই সময়ে আইসিইর বাজেট বৃদ্ধি পেয়েছে এবং অধিকতর অভিযান পরিচালনার সুযোগ পেয়েছে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার থেকে 12 লাখের বেশি অভিবাসী বাদ পড়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি শুধু সবচেয়ে খারাপ অপরাধীদের দেশ ছাড়া করতে চান, তবে যাদের আটক করা হয়েছে তাদের বেশিরভাগই কোনো অপরাধের সাথে যুক্ত না। এই অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রে বৈদেশিক বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। জর্জিয়ার বৃহত্তম বিদেশি বিনিয়োগের অংশ হিসেবে হুন্ডাই এলজি কমপ্লেক্স বিশেষ গুরুত্ব বহন করে। দক্ষিণ কোরিয়া শুধু প্রযুক্তিতে নয়, বিশ্ব নেতৃত্বেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় বলেই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছে। তাদের বড় ধরনের বিনিয়োগ শুধু ব্যবসার জন্য নয়, বরং ভবিষ্যতের কৌশলগত নিরাপত্তার অংশ। তবে হুন্ডাই কারখানায় কর্মী গ্রেপ্তারের ঘটনা এবং তাদের ফেরত পাঠানো দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্যকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো পশ্চিমা দেশ ইউক্রেনে সেনা পাঠায় তাহলে রাশিয়া তাদের উপর হামলা করতে পারে। তিনি বলেন, ওই সেনারা পরাজয়ের বৈধ লক্ষ্যবস্তু হবে। পুতিনের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুদ্ধবিরতি হলে ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর কথা ভাবছে পশ্চিমা দেশগুলো। ইতিমধ্যে 26টি দেশ জানিয়েছে শান্তি চুক্তি হলে তারা বিভিন্নভাবে নিরাপত্তা দিতে প্রস্তুত। কেউ সেনা পাঠাবে, কেউ আকাশ বা সমুদ্রপথে সহযোগিতা করবে। রাশিয়ার পূর্বাঞ্চলে একটি অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে পুতিন বলেন, এই যুদ্ধের মূল কারণগুলোর একটি হলো ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা। এখন যদি সেখানে কোনো বিদেশি সেনা থাকে, বিশেষ করে চলমান সংঘর্ষের সময়, তবে আমরা তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 26টি দেশ ইউক্রেনের জন্য বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। আমরা সম্মত হয়েছি যে একটি উপস্থিতি থাকবে, বলেন জেলেনস্কি। এই উপস্থিতি হবে আকাশে, সমুদ্রে এবং স্থলে, যার ধরন দেশভেদে ভিন্ন হবে। তবে পুতিন বলেন, যদি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হয় তাহলে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। যদি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তবে ইউক্রেনীয় ভূখণ্ডে তাদের উপস্থিতির কোনো যৌক্তিকতা থাকবে না, বলেন পুতিন। আর যদি চুক্তি হয়, কেউ যেন সন্দেহ না করে রাশিয়া তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে। শুক্রবারই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুদ্ধের অবসানের পর নিরাপত্তা নিশ্চয়তা কেবল ইউক্রেন নয়, রাশিয়াকেও দেওয়া উচিত। তার এই বক্তব্য পুতিনের অবস্থানের সঙ্গে খানিকটা অসঙ্গতিপূর্ণ। পেসকভ বলছেন, এই সংঘাত শুরু হয়েছিল যখন রাশিয়ার নিরাপত্তা কমতে শুরু করে এবং ইউক্রেনকে ন্যাটোর সঙ্গে জড়িয়ে ফেলা হয়। এরপর ন্যাটোর সামরিক অবকাঠামো ধীরে ধীরে আমাদের সীমান্তের দিকে অগ্রসর হয়। তাই যে কোনো শান্তি চুক্তিতে রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গত মাসে রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, রাশিয়ার নিরাপত্তার বিষয়ে তারা কি দিতে পারে তা নিয়ে ভাবতে হবে। রাশিয়ার কর্মকর্তারা প্রায়ই এই সংঘাতের কথিত মূল কারণ হিসেবে ইউক্রেনের সার্বভৌম অস্তিত্ব এবং কোল্ড ওয়ারের পর ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে দাবি করেন। বিদেশি শান্তিরক্ষীদের হুমকির পাশাপাশি গত সেপ্টেম্বরে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই রবকভ বলেছিলেন, পশ্চিমাদের সমর্থনের প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালাও রাশিয়া নতুনভাবে বিবেচনা করছে। পুতিনের সর্বশেষ মন্তব্য এমন এক সপ্তাহে এলো যেটিকে অনেকেই রাশিয়ার নেতার জন্য কূটনৈতিকভাবে ইতিবাচক বলে মনে করছেন। বেইজিংয়ে চীন ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে পুতিন দেখাতে চেয়েছেন, পশ্চিমা বিশ্বের বিচ্ছিন্নকরণ চেষ্টার পরও তার পাশে শক্তিশালী মিত্র রয়েছে। বেইজিং সফরে থাকা অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয়ে। পুতিন বলেন, আমি বলেছি হ্যাঁ সম্ভব, যদি জেলেনস্কি প্রস্তুত থাকে তাহলে মস্কোতে আসুক।
তবে ইউক্রেন এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। কিয়েভের অভিযোগ, রাশিয়া প্রকৃত শান্তি চেষ্টার চেয়ে শান্তি প্রক্রিয়াকে বিলম্বিত করার কৌশল নিচ্ছে। 2022 সালের রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে একাধিকবার ইউক্রেন দাবি করেছে প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্র তারা প্রতিহত করেছে। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, জেলেনস্কি পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত, তবে পুতিন ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক প্রস্তাব দিচ্ছেন। তিনি জানান, অস্ট্রিয়া, ভ্যাটিকান ও তুরস্ক সহ অন্তত 7টি দেশ এই বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত।